নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমরা সারা দিন দেখার পর দেখলাম প্রচুর মার্কেট পড়ে গেল এবং মার্কেটে একটা ব্লাড বাথ, রক্ত স্নানের মতো পজিশন এলো এবং সেখান থেকে 6.7 লাখ ক্রোর টাকা উধাও হয়ে গেল। একদিনে একটা বিশাল অ্যামাউন্টের টাকা মার্কেট থেকে ওয়াইপ আউট হয়ে গেল। এটা নিশ্চয়ই আমরা দেখেছি। আজকে যদি আমরা সেক্টর দেখি, সেক্টরে দেখা যাচ্ছে প্রতিটি সেক্টরই নেগেটিভ। সবথেকে বেশি পড়েছে রিয়েলিটি, তারপর পড়েছে মিডিয়া, তারপর অটো, এভাবে প্রত্যেকটি সেক্টর পড়েছে। ফার্মা একটু সামান্য পরিমাণ পড়েছে, দ্যাট ইজ -0.5। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটি সেক্টরই নেগেটিভ। তো আলটিমেটলি সেই কারণে আজকে মার্কেট এতটা পড়ে গেল এবং মার্কেট পড়ে যাওয়ার ফলে মার্কেট থেকে একটা প্রচুর টাকা উধাও হয়ে গেল। আমরা যদি একটু দেখে নিই এই যে টাকাটা উধাও হয়ে গেল, তার আগে আমরা নিফটির পজিশনটা যদি দেখি আজকে কীরকম ছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি নিফটি 1 তারিখে একটা ভালো রকম ডাউন হয়েছিল, প্রায় 495 পয়েন্ট 1 তারিখে, যেদিন বাজেট ছিল। তারপরের দিন একটু প্লাসে বন্ধ হয়েছিল, দ্যাট ইজ পরের দিন 262 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছিল। তারপরের দিন গ্যাপ আপে স্টার্ট হয়েছিল, কিন্তু গ্যাপ আপে স্টার্ট হওয়ার পরও 639 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছিল। এবং আজকে ঠিক যেটা ঘটলো, দ্যাট ইজ 19 ফেব্রুয়ারি, একটা 365 পয়েন্ট মার্কেট মাইনাসে বন্ধ হলো নিফটি। তো এই কেন হলো, আজকে মেন পয়েন্টগুলি কি, মেন কারণগুলি কি, সেগুলি নিয়ে আমরা একটু আলোচনা করে নেবো ছোট্ট করে। আমরা যদি দেখে নিই এই যে ঘটনাগুলি ঘটলো, সেখান থেকে আমরা কি নিউজ পাচ্ছি। এই যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেন্সেক্স 1200 পয়েন্ট কমে, আজকে মেন যে তিনটি কারণ এত কেন কমে গেল সেন্সেক্স বা নিফটি 365 পয়েন্ট কেন পড়ে গেল, সেটা যদি আমরা একটু দেখে নিই। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ক্রমাগত প্রচণ্ড চাপ ছিল মার্কেটে, ক্রমাগত বিক্রি হয়েছে। বিক্রির ফলে বিকেলের অর্থাৎ লাস্ট আওয়ারে আরও বেশি মার্কেট খারাপের দিকে চলে যায়। তো শেষ ঘন্টায় সবথেকে ম্যাক্সিমাম পড়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডালার সিট এত পতনের কারণের মধ্যে মেন যেটা আছে, সেখানে মেন যারা পড়েছে, ব্যাঙ্কিং সেক্টর তো পড়েছে এবং ব্যাঙ্কিং সেক্টর, ফিনান্সিয়াল প্রত্যেকটি সেক্টরই পড়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে এইচডিএফসি ব্যাঙ্ক এবং নিফটির ম্যাক্সিমাম কোম্পানি পড়েছে, 3-4টি কোম্পানিকে বাদ দিলে। এমনকি হিন্দুস্তান লিভার থেকে আরম্ভ করে সবাই পড়েছে। তো আলটিমেটলি এই যে ব্যাপক দুর্বলতা আরও বাড়িয়ে তুলেছে মেন বড় কোম্পানিগুলি একসাথে পড়ে যাওয়ার জন্য। আমরা মেন কারণগুলি যদি জানতে চাই, সেটা আমরা যদি একটু দেখে নিই। মেন কারণগুলির মধ্যে যেটা ঘটছে সেটা হচ্ছে যে কেন পড়লো মার্কেট এত, সেটা আমরা একটু দেখে নেব। প্রথম হচ্ছে যে একটা প্রফিট বুকিং হয়েছে মার্কেটে, প্রচুর প্রফিট বুকিং হওয়ার জন্য মার্কেট আজ প্রচুর পড়ে গেছে। যেগুলি এই কদিন একটু বেড়েছিল দিন তিনেক, তারপরে এখানে একটা প্রফিট বুকিং এসে গেছে, অর্থাৎ নিশ্চিতভাবে এখানে সমস্ত শেয়ার সবাই বিক্রি করতে শুরু করেছে। এরপরে যে ঘটনাগুলি ঘটেছে সেটা হচ্ছে যে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে যেটা মেন ব্যাপার, সেটা আমরা দেখতে পাচ্ছি যে যেটা মেন ঘটছে, যেটা বৈশ্বিক ইঙ্গিতগুলির চাপ বৃদ্ধি করছে। ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিশ্বব্যাপী একটা বিনিয়োগকারীরা সতর্ক রয়েছেন, বিশেষ করে ক্রমবর্ধমান মার্কিন ইরান পরিস্থিতির কারণে, যা বিশ্ববাজারে অস্থিরতা বৃদ্ধি করেছে। এবং অনেক অ্যানালিস্টরা বলছেন এবং মেন যারা, বিশ্বব্যাপী একটা ঝুঁকির মনোভাবে তীব্র অবনতির কারণে এই বিক্রিবাট্টা হয়েছে। সবথেকে যেটা মেন প্রবলেম, এই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যে ব্যাপারটা চলছে, সেই ব্যাপারটা যদি আমরা দেখি, এই যে মেন ঘটনা সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মেন যেটা ঘটছে সেটা হচ্ছে বিশ্বব্যাপী মনোভাবকে অস্থির করে তুলেছে। তার কারণ ভারতীয় বাজারে নিয়ন্ত্রণ নেয় মেন যেটা, সেটা হচ্ছে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চ স্তরে পৌঁছেছে, যা মুদ্রাস্ফীতির উদ্বেগকে আরও বাড়িয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে, হরমুজ প্রণালীতে বাধার আশঙ্কা, অস্থিরতার সৃষ্টি হয়েছে। এই হরমুজ প্রণালীটা নিশ্চয়ই আপনারা জানেন, সেটা দেখে নেবেন এই হরমুজ প্রণালীটা কি আছে। এই ইরানের এছাড়া এর সঙ্গে আরও যেটা ঘটছে সেটা হচ্ছে যে
ইরানের আকাশসীমা উপর দিয়ে জারি করা একটি নতুন নোটাম বিমান মিশনের জন্য নোটিশ হয়েছে। সম্ভাব্য রকেট কার্যকলাপের কারণে পাইলটদের এই অঞ্চলটি এড়িয়ে চলার জন্য সতর্ক দিয়েছে, যা পরিস্থিতি গুরুতর করে তুলেছে। এই ধরনের ঘটনা সাধারণত বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের মধ্যে একটা ঝুঁকিমুক্ত অবস্থায় ছেড়ে দেয়। সেই কারণে এই একটা বড় কারণ, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে একটা সম্পর্কটা বেশ টানাপোড়েন চলছে, এটা একটা বেশ গণ্ডগোল পজিশনে আছে। একই সময়ে মার্কিন ফেডের সুদের হার কমানোর গতিপথ ঘিরে একটা অনিশ্চয়তা এবং ভারতীয় মুদ্রার ক্রমাগত দুর্বল শেয়ারবাজির উপর প্রভাব ফেলেছে। অর্থাৎ রুপির যেটা দুর্বলতা, ডলার বাড়ছে রুপি কমছে, এটা একটা মস্ত বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া আমরা আরও দেখতে পাচ্ছি যে এখানে যে এশিয়ার গুরুত্বপূর্ণ বাজারগুলিতে চন্দ্র নববর্ষের ছুটির মধ্যে এফআইআর অংশগ্রহণ কম থাকায় ভারতে আঞ্চলিক ব্যাংকিং ছুটির কারণে নিষ্পত্তির দিন না থাকায় বিক্রি আরও তীব্র হয়েছে। অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছি যে একদিকে মার্কিন ফেডের সুদের হার কমানোর গতিপথ ঘিরে অনিশ্চয়তা এবং ভারতীয় মুদ্রার ক্রমাগত দুর্বলতা, এই সমস্তগুলি মিলে একটা বাজারে একটা বড় অনিশ্চিত পজিশন দেখা যাচ্ছে, যার ফলে সবাই এটাকে প্রফিট বুক করার চেষ্টা করছে। তো যখন অনিশ্চয়তা দেখা যায়, বৃদ্ধি পায়, তখন বিনিয়োগকারীরা ধীরে ধীরে এটা ধীরে ধীরে যেটা করে সেটা হচ্ছে যে শেয়ার সেল করতে থাকে এবং আস্তে আস্তে মুনাফাগুলিকে সেগুলি তখন সিলভার এবং গোল্ডের মধ্যে ইনভেস্ট করার চেষ্টা করে। তাহলে আমাদের এখন বিনিয়োগকারীদের কি দেখা উচিত, যে এই সময়ে পতনের কারণ কাঠামোগত ভাঙনের লক্ষণ নয়, বরং বিস্তৃত খাতের দুর্বলতা, মুনাফা বুকিং এবং ভঙ্গুর বৈশ্বিক মনোভাবের সংমিশ্রণ বলে এটা মনে হচ্ছে। বাজারগুলি অনিশ্চয়তার প্রতি সংবেদনশীল, হেভিওয়েট কোম্পানিগুলি বিশেষ করে পড়ে যাচ্ছে বলে প্রত্যেকের দুর্বল মনোভাব আসছে এবং অদূর ভবিষ্যতে অস্থিরতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তো এগুলো দেখে আমরা বুঝতে পারছি মার্কেটে একটা অস্থিরতা তৈরি হয়েছে, যার ফলে সবাই প্রফিট বুকিং করছে। তো আমাদের যেটা দেখার দরকার যে আতঙ্ককে এড়িয়ে চলা এবং যাদের প্রফিট আছে সেগুলোকে প্রফিট বুক করা, এবং বাজার যখন স্থিতিশীল হবে তখন আবার সেখান থেকে কেনা। এরকম বাজার থেকে একটু অন্তত সেল করা উচিত, যেগুলো প্রফিট আছে বাইটাকে একটু জাস্ট স্লো মোশনে বাই করা উচিত, যার ফলে কোনো প্রবলেম না হয়, আবার মার্কেট স্টেবল হলে সেই সময় কেনা। এছাড়া আমরা আরও একটি জিনিস দেখতে পেলাম আগামীকাল, যেটা ঘটনা একটা আছে যেটা মার্কেটে একটা বড় আলোড়ন ফেলতে পারে, সেটা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে বা ফেভারে কি রায় হবে কাল আমেরিকান সুপ্রিম কোর্টের, সেটা একটু আমাদের দেখার বিষয়। তার কারণ যেভাবে ট্রাম্প বিভিন্ন দেশগুলিকে উপর যে ট্যারিফ আরোপ করেছে, সেটা কতটা বৈধ বা যুক্তিযুক্ত, সেটা করতে পারে কি না লিগ্যালি ট্রাম্প সরকার, সেটা খতিয়ে দেখা হচ্ছে। কালকে সুপ্রিম কোর্টের রায় বেরোনোর সম্ভাবনা রয়েছে। এর ফলে একটা বিশ্বে শেয়ার মার্কেট একটা আলোড়ন ফেলতে পারে। কালকে আমরা প্রত্যেকে নজর রাখবো মার্কেটে বা কি নিউজ আছে সেগুলি দেখব। এরপর আপনাদের কমেন্টগুলি যেগুলি দিয়েছেন সেইগুলি আমি বলে দেবো। তার আগে আপনারা নিশ্চয়ই জানেন 15 ফেব্রুয়ারি ব্যাচটি চালু হয়েছে, 3টি ব্যাচই চালু হয়েছে এবং নেক্সট আগামী 28 এপ্রিল 26 এপ্রিল নেক্সট ব্যাচ শুরু হবে। অফলাইন এবং অনলাইন দুটি ব্যাচে শুরু হবে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনারা যে কমেন্ট সেকশনে কমেন্টগুলি দিয়েছেন সেগুলি বলে দেবো। আপনারা জানেন এখানে 3টি কোর্স একসাথে শেখানো হয়। এই যে 26 এপ্রিলে যে ব্যাচ শুরু হবে সেখানে 3টি কোর্স একসাথে শেখানো হবে। 1 নম্বর ইন্ট্রাডে, 2 নম্বর ফিউচার অ্যান্ড অপশান, 3 নম্বর সুইং ট্রেড। 3টি কোর্স একসাথে শেখানো হয়। আমরা আলাদা আলাদা করে শেখাই না। আলাদা আলাদা করে শিখতে গেলে দেখা যাচ্ছে সেখানে 25,000 টাকা প্রচুর কষ্ট এসে যায়। সেটাকে আমরা প্রচুর কমিয়ে একটা জায়গায় নিয়ে এসেছি যেটা সবারই পক্ষে অ্যাফোর্ডেবল, এবং সেখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স, প্রাইস অ্যাকশন সমস্ত কিছু শেখানো হয়। যারা ইন্টারেস্টেড এরকম কোর্সে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। মিস্টার সুমন ব্রহ্ম জানতে চেয়েছেন পলিমেড 1400 করে বাই করা আছে, অ্যাভারেজ করব না কি করা যেতে পারে? আপনার যদি আপনি 1250-এর কাছে আবার পান তাহলে একটু আপনাকে অ্যাভারেজ করতে হবে।
তন্ময় বিশ্বাস এবং সুভাষ মণ্ডল জানতে চেয়েছেন বিএল এর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কত। বিএল এর সাপোর্ট থাকবে 429, রেজিস্ট্যান্স থাকবে 460। গণেশ চৌধুরী জানতে চেয়েছেন উৎকর্ষ ব্যাংক এফআইআই ডিআইয়ের কাছে কত পরিমাণ আছে। ডিআই 2.39 থেকে 9.74, একবারে প্রচুর বাড়িয়ে দিয়েছে, এবং এফআইআই 1.68 থেকে 11.8, এই স্টকটিতে প্রচুর হোল্ডিং বাড়িয়েছে এফআইআই এবং ডিআই। সুব্রত ঘোষাল জানতে চাই রেমন্ড লিমিটেড ক্যান আই পারচেস। যদি আপনি 360 টাকার কাছাকাছি পান তাহলে নিশ্চয়ই এটা দেখতে পারেন। সুরজিৎ দত্ত জানতে চান আইটিসি এখন বাই করলে টার্গেট কত হতে পারে। ইমিডিয়েট টার্গেট আইটিসি যেটা খেয়াল রাখতে পারেন, এখন তো দাম প্রচুর কমে গেছে, আপনারা টার্গেট এক্ষুনি বলা যাবে না, কালকের যে রেজাল্ট বেরোচ্ছে আমেরিকান মার্কিন যেটা মেন সুপ্রিম কোর্ট, সেখান থেকে যে রেজাল্ট বেরোবে সেটার দিকে একটু নজর রাখুন কি দাঁড়ায়। অভিজিৎ শাহ জানতে চান অ্যাপেক্স অ্যান্ড ওয়াটারওয়েজ আর কখন কেনা যাবে, টার্গেট গেলে কি প্রাইসে হবে। 362-র কাছাকাছি পেলে আপনি সেটা কিনতে পারেন। গৌতম ভট্টাচার্য জানতে চেয়েছেন আদানি গ্রিন এনার্জির ব্যাপারে যদি একটু বলেন। এটা আদানি গ্রিন এনার্জি, এটা কি আরও উপরে যাবে? এখন জানি না আপনার কত দামে কি কেনা আছে বা কি ব্যাপার, সেটা যদি একটু ডিটেলস বলতেন তাহলে আর একটু ভালো করে বলা যেত। রমেশ শাসমল এবং তুহিন কর জানতে চেয়েছেন ইরিডা 159, অ্যাভারেজ প্রাইস 200 শেয়ার কেনা আছে। এখন তো যে জায়গায় চলছে দামটা একটু কমে গেছে, দ্যাট ইজ 126। আপনি যদি 114 লেভেলে পান তাহলে আপনাকে একটু অ্যাভারেজ করলেও করতে হতে পারে। কৌশিক মণ্ডল জানতে চেয়েছেন সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং 23 করে কেনা। এটা তো এখন যে জায়গায় চলে এসছে অনেক কমে 8 টাকার কাছাকাছি চলছে, এই মুহূর্তে অ্যাভারেজ করা ছাড়া কোনো উপায় নেই। টিনু রায় জানতে চেয়েছেন কোয়ালিটি ওয়ালস নিয়ে কিছু বলুন। এটা নতুন স্টক, আগের ভিডিওতে আমি বলেছি সবে এসেছে হিন্দুস্তান ইউনিলিভার থেকে। এটা একটা দুটোর মধ্যে একটা ডিফারেন্সিয়েট, বিজনেসটা আলাদা হয়ে গেছে, এটা নতুন স্টক, খেয়াল রাখুন। সৌম্যজিৎ পুরকার জানতে চান ক্রম্পটন গিভস ভিগার্ড ইন্ডাস্ট্রিজ এখন বাই করা যাবে। যদি ক্রম্পটন 217-র কাছে পান আর যদি ভিগার্ড 307-এর কাছে পাওয়া যায় তাহলে কিছুটা করে বাই করা যেতে পারে। বিপুল বিশ্বাস জানতে চেয়েছেন সিঞ্জিনি 599 করে অনেকটা শেয়ার কিনে আছে, এটা তো এখন নিচে চলে এসছে, 408-এর কাছে যদি পান কিছুটা অ্যাভারেজ করে নিতে পারেন। শম্পা সুমপ পাল জানতে চান গোল্ডে ফিলিপস কী দামে ফ্রেশ বাই করা যাবে। 2016 এরকম জায়গায় যদি পান তাহলে কিছুটা বাই করতে পারেন। মহাদেবদি জানতে চান টিসিএস 3488 করে কেনা, এটা অনেক নিচে চলে এসছে। আপনারা জানেন যে আইটি সেক্টরে একটা বড় আলোড়ন চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, সেই জন্য টিসিএস থেকে একটু সাবধানে থাকুন। যদি 2585-র কাছে পান তাহলে আবার কিছুটা বাই করতে হবে। অশোক পাল জানতে চান কর্ডস কেবিল কি ফান্ডামেন্টালি স্ট্রং। এফআইয়ের কাছে তো 1.49% শেয়ার আছে, ডিআর কাছে 0.55% শেয়ার আছে, পাবলিকের কাছে 45% শেয়ার আছে। কোম্পানি প্রফিটে আছে, ফেস ভ্যালু 10, বুক ভ্যালু 147। মোটামুটি কর্ডস কেবিলের ফান্ডামেন্টাল বললাম। প্রবীর খান জানতে চেয়েছেন ন্যালকো কি কারেকশান মোডে চলছে না বাড়বে। নিশ্চয় আপনারা জানেন মেটাল সেক্টর একসময় প্রচুর তেজি হয়েছিল, এই কিছুদিন হলে একটু সামান্য কারেকশান দিচ্ছে, তবে যদি 361-র কাছে পাওয়া যায় তাহলে সেটা দেখতে পারেন। সোমনাথ দাস শিবনাথ কয়ে জানতে চেয়েছেন সুজলন এনার্জি 48 করে কেনা, একটু জাস্ট নিচে চলছে, একটু ওয়েট করুন, সুজলন আগামী দিনে আশা করা যাচ্ছে ভালো হবে। যদি কোনো কারণে 41-এর কাছে আবার পান তাহলে কিছুটা কিনে নিতে পারেন। দেবাশিস নাথ জানতে চেয়েছেন ওলা ইলেকট্রিক কি সেল করব না হোল্ড করব। দেখুন ওলা ইলেকট্রিক প্রচুর পড়েছে, এখন যে জায়গায় আছে আপনি তো কেনার দাম বলেছেন 45, আপনাকে অ্যাভারেজ করতে হবে এই মুহূর্তে, এটা লং টার্মের জন্য ধরে রাখতে হবে। সাধারণ কর্মকার জানতে চেয়েছেন বোনাস এবং স্টক স্প্লিটের মধ্যে পার্থক্য। বোনাস হলো ফ্রি গিফট, কোম্পানি এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের একটা ফ্রি গিফট দেয়, দ্যাট ইজ বোনাস, সেখানে কোনো টাকা লাগে না এবং একটা নির্দিষ্ট ডেটের মধ্যে সেই শেয়ারটি হোল্ডিংয়ে থাকলে সেই বোনাসটি ফ্রি পাওয়া যায়। স্টক স্প্লিট হলো ফেস ভ্যালুকে রিডিউস করা, 10 টাকা ফেস ভ্যালুকে 1 টাকা করা যায়, 5 টাকা করা যায়, অর্থাৎ স্টকের দাম পড়ে যাবে, ফেস ভ্যালু কমে যাবে এবং
নাম্বার অফ স্টক তার ততগুণ বেড়ে যাবে যত গুণ হিসাবে ফেস ভ্যালু কমানো হচ্ছে, যত ভাগ কমানো হচ্ছে সেই হিসাবে। কিন্তু এতে ফিনান্সিয়াল বেনিফিট শেয়ার হোল্ডাররা পায় না। যদি কেউ আগে কিনতে পারে, স্টক স্প্লিট হবার আগে কিছুটা মুভমেন্ট থাকে, সেই মুভমেন্ট থেকে যদি প্রফিট বুক করতে পারেন ভালো, আদারওয়াইজ স্টক স্প্লিট থেকে খুব একটা রিটার্ন কিছু পাওয়া যায় না। সুব্রত পাল জানতে চেয়েছেন হিন্দ কপার 645 করে কেনা, অনেকটা শেয়ার আছে, এখন তো একটু কারেকশান মোডে চলছে, মেটাল সেক্টর খেয়াল রাখুন, যদি 544-এর কাছে পান আবার কিনবেন। আপনারা কমেন্ট সেকশনে কমেন্টগুলি দেবেন, আমি আবার বলে দেবো। যারা নেক্সট 26 এপ্রিলের ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করতে পারেন। গত 15ই ফেব্রুয়ারি জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস শুরু হয়েছে, সেদিন 3টে ব্যাচে শুরু হয়েছে 15 ফেব্রুয়ারি, আগামী শুরু হবে আবার 26 এপ্রিল। যারা এই ক্লাসে ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।